নমস্কার। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমন্ত্রণ জানাচ্ছি তথা আমরা কথা বলবো রাজ্যের একজন প্রিয় মানুষ, গুণী মানুষ, সুপরিচিত সমাজসেবী, জনপ্রতিনিধি, শ্রদ্ধেয় আমাদের আগরতলা শহরের মহানাগরিক তথা মেয়র এবং পবিত্র বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার স্যারের সাথে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি যে আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন স্যার। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা আলোচনায় একটু চলে যাচ্ছি স্যার। স্যার, আপনি একজন ত্রিপুরার সুপরিচিত সমাজসেবী স্যার, দীর্ঘদিন ধরে জনসেবা করছেন স্যার, জনপ্রতিনিধিও স্যার। এই যে জনসেবামূলক কাজ স্যার, আপনি কখন থেকে মনে হয়েছে আপনি এই কাজ করবেন? কলেজ, স্কুল বা তার আগে পড়ে কখন থেকে মনে হয়েছে স্যার এই সমাজসেবা কাজে আপনি নিয়োজিত হবেন? এটা ধরুন কলেজ থাকতেই তখন তো যারা স্কুলে বা বিশেষ করে কলেজে যারা স্টুডেন্ট থাকে তাদের একটা আমার ধারণা এই যুব সমাজ যারা থাকে তাদের মানসিকতার মধ্যে একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে, মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা বা সাহায্য করা একটা মানসিকতা থাকে। এটাই সমাজসেবা, যেটা পরবর্তী সময় আমরা বলি যে সমাজসেবা হিসেবে, যেটা মানুষের জন্য কিছু কাজ করা, এটা মানসিকতা তৈরি হয় তখন এই বয়স থেকেই। তারপর আস্তে আস্তে যখন আমরা ক্লাব করি, বিশেষ করে আমি ক্লাবের সঙ্গে যুক্ত আছি, সামাজিক সংস্থার সঙ্গে। সামাজিক ক্লাবে তখন এরিয়াটা ছোটো, মানে আমি যখন একটা ক্লাবে বা সামাজিক সংস্থা থাকি তখন আমার সেবামূলক কাজ করার জায়গাটা এখন যেমন সারা শহরে বা বিভিন্ন জায়গায় করার সুযোগ পাই, তখন ততটা ছিল না, কিন্তু করার মানসিকতা তৈরি হয়েছিল তখন থেকে। কিন্তু কলেজ থেকে, তারপর ক্লাব থেকে, তারপর যখন রাজনীতি ঢুকলাম, একদম তখন রাজনীতিতে আমি বিশ্বাস করি আজকে অবধি যারা রাজনীতিতে আছেন তারা যারা সমাজসেবা করে রাজনীতি আসেন তাদের কিন্তু স্থায়িত্ব বেশি থাকে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি থাকে। একদম স্যার, এনজিও থেকে এনজিও করে কিন্তু রাজনীতি আসলে আরও বেশি থাকে। কারণ তার কাজটা করতে সুবিধা হয়, মানুষের সুবিধা অসুবিধা সমস্যা সম্বন্ধে অবহিত হয়, মানুষের চিন্তা ভাবনার সঙ্গে, মানুষের মনের সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হয়। কাজে যারা রাজনীতি করেন প্রত্যেকেই, যে কোনো দলের আমার বিশ্বাস যে তারা সামাজিক কাজ নিশ্চয়ই করে থাকেন বলেই তারা পরবর্তী সময় রাজনীতিতে প্রতিষ্ঠিত হন। একদম স্যার, ঠিক না? একদম। কাজের নিরীক্ষিত পরবর্তী সময় মানুষ যে দলের হোক নির্বাচন করে বা নির্বাচিত হন বা যে সিলেকশন হন মনের দিক থেকে, এটা কিন্তু ওই তার সোশ্যাল অ্যাক্টিভিটির উপর নির্ভর করে, তার কাজের উপর। একদম স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, সমাজসেবা করতে গেলে বা সমাজসেবায় করতে গেলে একজন মানুষের কী কর্তব্য স্যার? কিছু কথা না, তার মানসিকতা থাকতেইব যে আমি মানুষের প্রয়োজনে কাজ করব। সেক্ষেত্রে যে কোনো প্রয়োজন হতে পারে। সমাজসেবা বলতে আমরা শুধু কিছু জিনিস দিলাম তাকে, তার শীতের সময় শীতবস্ত্র দিলাম, পুজোর সময় কাপড় দিলাম, এটা এটা একটা পার্ট। একদম স্যার। কিন্তু তার আপদে বিপদে রক্তের প্রয়োজন, একটা মুমূর্ষু রোগী, তার অর্থের প্রয়োজন, ওষুধপত্রের প্রয়োজন, একটা গরিব স্টুডেন্টের তার পড়াশোনার জন্য বইপত্র খাতার প্রয়োজন, তাকে একটা ভালো স্কুলে ভর্তি করার ব্যাপারে আর্থিকভাবে সহযোগিতা করা। যদিও আমাদের সরকার এখন আসার পর 2018 পর থেকে আমাদের সরকার গঠন হওয়ার পর কিন্তু ওই জায়গাটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন কিন্তু অর্থের অভাবে কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে পারে না বা অর্থের অভাবে কোনো চিকিৎসা হয় না। এই রাজ্যে এখন পরিবর্তন হয়ে গেছে অনেক। সেক্ষেত্রে সমাজসেবা করতে আমাদের সমাজসেবা সব বিষয়ে একটা মানুষের প্রয়োজনে লাগাটাই সমাজসেবা বলবো। সমাজসেবা বলতে সমাজের জন্য কিছু করা, এটাই সমাজসেবা। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনি দীর্ঘদিন ধরে সমাজসেবা করছেন, নিয়োজিত স্যার। আপনি কোনো পড়াশোনা করে চাকরিতে না গিয়ে স্যার সমাজসেবায় চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আগরতলা ত্রিপুরা রাজ্যের সুপরিচিত মুখ আপনি স্যার। স্যার, প্রথমে আপনি আগরতলা পৌর পরিষদের কর্পোরেট হলেন স্যার। তারপর আপনাকে সম্মানজনক পদ দিয়েছে আমাদের আগরতলার মহানাগরিক তথা মেয়র স্যার। কীরকম অনুভূতি হচ্ছে, কীরকম লাগছে স্যার? ভালো তো লাগবে, এটা একটা বড় পদ। অ্যাকচুয়ালি এটাতে আমি কতটা উপযুক্ত আমি ঠিক বুঝি না। তা এটা একটা বিশাল জায়গা। তা এটা আমার জীবনে বলবো সৌভাগ্য। আমি ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়ার সুবাদে আমি দল আমাকে প্রার্থী করেছে প্রথম। মানুষ আমাকে ওই যে এলাকা প্রার্থী করে, যে ওয়ার্ডে 16 নম্বর ওয়ার্ডে আমি প্রার্থী হয়েছিলাম, সেখানে এই এলাকার জনগণ আমাকে আশীর্বাদ করে কাজ করার সুযোগ দিয়েছে। তারপর দল যেমন প্রার্থীও করেছিল, দল পরবর্তী সময় যখন আগরতলা শহরের দায়িত্বটা আমার উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন। এই কারণে আমি অত্যন্ত খুশি। আমার থেকে অনেক যোগ্য ব্যক্তি যারা এখানে আমাদের 51 জন ওয়ার্ড কর্পোরেটর নির্বাচিত হয়েছেন, আমার থেকে অনেক বেশি যোগ্যতা ওদের আছে। বিশেষ সম্মানজনক পদ স্যার, বিশাল পদ, দায়িত্ব আছে। কাজে এটা আমি সৌভাগ্যবান বলবো।
যে দল আমাদের দলের নেতৃত্ব, আমাদের সরকারের নেতৃত্ব আমাকে এই পদে আসীন করেছেন। তো আমিও চেষ্টা করছি দলের সম্মান রক্ষা করা বা মানুষের জন্য যে কাজ করার দায়িত্ব দিয়েছে আমাকে সেইভাবে পালন করার সকলকে নিয়ে চেষ্টা করা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, বর্তমানে আপনাকে আরেকটি বিশেষ সম্মান দেওয়া হচ্ছে পবিত্র বিধানসভার, আমাদের 7 নং রামনগর কেন্দ্রের বিধানসভার বিধায়ক। আরেকটা কাজ, আপনার দায়িত্ব বেড়েছে স্যার। কেমন লাগছে স্যার এটা? কেমন মনে করছেন স্যার এটা? ভালো লাগছে। দায়িত্ব এটা একটা অফিসিয়ালি বিশেষ সম্মান স্যার। সম্মান, এটা বলেন যে অফিসিয়ালি রামনগরে বিধায়ক হয়েছি। স্যার। কিন্তু রামনগরে যিনি বিধায়ক ছিলেন, স্যার। যিনি রাজ্যের জননেতা ছিলেন, সুরজিৎ দত্ত বা সুনুদা তাকে আমরা বলি, স্যার। সবাই চেনেন। ওনার সঙ্গে দীর্ঘদিন ধরে কিন্তু রামনগর বিধানসভা এলাকায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মসূচিতে কিন্তু আমি অংশগ্রহণ করতাম। রামনগরবাসীর সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল। সুনুদার সঙ্গে সঙ্গে সুনুদা যেভাবে মানুষের সেবা করতেন, মানুষের পাশে থাকতেন, সেভাবে সেই মানসিকতা নিয়ে তৈরি হয়ে কিন্তু আমি রামনগরের জন্য কাজ করেছি। যেহেতু সুনুদা বিধায়ক ছিলেন, উনি দায়িত্বপ্রাপ্ত, তো তারপর ওনার অকাল প্রয়াণে ভারতীয় জনতা পার্টি আবার আমাকে আরেকটা জায়গায় ওপর আস্থা রেখেছে যে রামনগর বিধানসভায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং সরকার যারা আছেন তারা সবাই আমার উপর ভরসা রেখেছেন যে রামনগরে সুরজিৎ দত্তের বিকল্প হতে পারবো না, কেউ হতে পারবে না, রাজ্যে সুন্দর যে কাজ করে গেছেন, কিন্তু ওই শূন্য জায়গায় আমাকে প্রার্থী করেছেন। তো রামনগরবাসীও আমাকে, আমি বলবো যে প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করেছেন। এই রামনগরের ইতিহাসে এটা একটা রেকর্ড যে যেদিন থেকে রামনগর বিধানসভা সৃষ্টি হয়েছে, যতজন দাঁড়িয়েছেন, সোনুদা সবচেয়ে বেশি 7বার জয়ী হয়েছেন, সবচেয়ে বেশি। তো এত মার্জিনে কেউ জেতেননি। একদম। আমি 18,000 উপরে ভোটে আমার মার্জিন জেতার, এটা রামনগরবাসীরা আমাকে বিশ্বাস ও আস্থা রেখেছেন। তা আমিও কাজ করার চেষ্টা করছি। এটা আমার কাছে জীবনে বিশাল প্রাপ্তি। একটা মেয়র হওয়া, একটা আবার পাশাপাশি বিধায়ক হওয়া, এটা আমার রাজনৈতিক জীবনে বলবো যে একটা বিশাল প্রাপ্তি। একদম স্যার, দল আপনার উপর আস্থা রেখেছে স্যার। একদম স্যার। স্যার, আপনি মেয়র হওয়ার পর আগরতলার সৌন্দর্য রক্ষার দায়িত্বটা কিন্তু আপনার উপর পড়েছে স্যার। রাস্তাঘাট এবং বিভিন্ন কাজ স্যার আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখেছি স্যার দলমত নির্বিশেষে আপনি আগরতলার সৌন্দর্য, আগরতলার বাজার ঘাট, রাস্তাঘাট সুন্দরভাবে আপনি কাজ করে যাচ্ছেন স্যার। আপনার চোখে একটু দেখতে চাইছে আগরতলার শহরের উন্নতিটা কোন দিকে এগিয়ে গেছে? না, আমি প্রথমেই বলবো যে আগরতলা উন্নয়নটা এভাবেই হয়নি যে আমি মেয়র হয়েছি উন্নয়ন হয়েছে, এই বিষয়টা না। 2018 আমার সরকার আসার পর আমাদের রাজ্যের সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে কিন্তু আগরতলা শহরের উন্নয়নেও কাজ শুরু হয়েছিল। কিন্তু তৎকালীন ওই সময়টায় আমাদের 2021-এ আমাদের পৌর নিগম গঠিত হয় বিজেপি নেতৃত্বে, আমরা দায়িত্ব পাই। কিন্তু ওই টাইমটা কিন্তু সিপিএম পরিচালিত পৌর নিগম ছিল। তারা রাজনৈতিক উদ্দেশ্য হোক বা যে কোনো কারণ ওই টাইমটা তারা কাজ করেনি, বা আগেও তারা কাজ করেনি। আমরা কাজ করতে দেখেছি যে দীর্ঘ 25 বছর বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট পরিচালিত পৌর নিগম ছিল, কিন্তু মানুষের সার্বিক যে মৌলিক চাহিদা বা সমস্যা কিংবা পৌর নাগরিকদের যে পৌর পরিষেবা দেওয়ার কথা সেটা তারা দেননি সেই পরিমাণে, বা আন্তরিক ছিলেন না বলে আমাদের কাজ করতে একটু অসুবিধা হলে আমরা কাজটা করছি। কিন্তু যেটা বললেন, আমি একা মেয়র হিসেবে না, এটা আমাদের টিম ওয়ার্ক। আমাদের 51 জন ইলেক্টেড মেম্বার আছে, 5 জন আমাদের নমিনেটেড মেম্বার আছে, প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করছেন এবং সার্বিকভাবে একটা টিম ওয়ার্ক করে কিন্তু আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। এবং যে সমস্যাগুলি সেগুলি আমরা নিরসন অলরেডি করে ফেলেছি। আমার বিশ্বাস 3 বছর আমাদের কর্পোরেটর ভালো কাজ করেছেন, আমাদের পৌর নিগম, এবং বিশেষ করে আমাদের সরকার, ডক্টর মানিক শাহের নেতৃত্বে আমাদের সরকার আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছেন। এটা একটা সুবিধা আমাদের। একদম। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি আগরতলাকে নতুনভাবে যানজটমুক্ত আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা এবং নিকাশি ব্যবস্থা উন্নয়ন, রাস্তা, ড্রেন নির্মাণ করা এবং পরিত্যক্ত পার্কগুলিকে আবার সংস্কার করে ব্যবহার করা, বা পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে সৌন্দর্যায়ন করে মানুষের কাছে ব্যবহারযোগ্য করা, সেগুলি কাজ কিন্তু আমরা চেষ্টা করি। আগরতলাকে দেখবেন আপনি, আগের 2018 আগে আগরতলা বা 21-এর আগে আগরতলা আর এখন আগরতলার মধ্যে বিশাল ফারাক আছে। একদম উন্নয়ন হচ্ছে, তবে এটা টিম ওয়ার্ক, এটা আমি একা করতে বলি না। আমার সমস্ত কর্পোরেটর, আমার আধিকারিকরা যারা আছেন, আমার কমিশনাররা, এবং সার্বিকভাবে সম্ভব হচ্ছে আগরতলা শহরবাসী আমাদেরকে সহযোগিতা করছে।
অনেক অনেক ধন্যবাদ স্যার। কাছে ধরে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের পজিটিভ বার্তা পর্দায় চোখ রেখেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা কথা বলছি আমাদের আগরতলা শহরের মহানাগরিক তথা মেয়র স্যারের সাথে এবং পবিত্র বিধানসভার বিধায়কও বটে। আপনারা স্যারের যে শুরু থেকে সমাজসেবা শুরু করে যে বর্তমান মেয়র হয়েছেন, বিধায়ক হয়েছেন, একটু আমরা ওনার সাথে কথা বললাম। স্যার, আপনি যে বিধানসভা স্যার বর্তমানে আপনার উপর আরেকটা নতুন দায়িত্ব দিয়েছে স্যার। স্যার, একটু বিধানসভার প্রতিচ্ছবি আপনার মুখ দিয়ে আমরা শুনতে চাই স্যার, সবাই জানতে চাইছে স্যার একটু। না, আমি তো এই প্রথমবারের মতো জীবনে পবিত্র বিধানসভায় প্রবেশ করলাম স্যার। তো প্রথম অধিবেশনে আমি যদি গেলাম, প্রথমবার গেলাম স্যার। গত অধিবেশনে, তখন আমার একটা চিন্তা ভাবনা ছিল না, আগে বিধানসভাটা দেখি, যারা আমার সিনিয়ররা আছেন তারা কিভাবে বক্তব্য রাখেন, প্রশ্ন তুলেন বা পরিচালনা করেন, সেটা আমার একটা দেখার বিষয়। তা আগে এবারে বিধানসভা শুরু হবে 10 তারিখ থেকে, এবার আমার একটা থাকবে যে বিধানসভাটা কীভাবে পরিচালিত হয়, কীভাবে প্রশ্ন করতে হয় এলাকার লোকে বা রাজ্যের বিষয়ে আমি করবো। তারপর আস্তে আস্তে বিধানসভাতে আমি নিজেই আমার বিধানসভার যে সমস্যাগুলি সেগুলি তুলে ধরার চেষ্টা করব, সার্বিক রাজ্যের উন্নয়নের স্বার্থে বা মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার যেটা বললেন যে নতুন বিধানসভার সদস্য পদ পাওয়ার পর, পবিত্র বিধানসভার বিধায়ক হওয়ার পর স্যার যে সুন্দরভাবে বক্তব্য, মানে ত্রিপুরার স্বার্থে যে দায়িত্ব ওনাকে দেওয়া হবে সেটা সুন্দরভাবে পালন করবেন, ওনার বিধানসভায় উন্নতি প্রকল্পে উনি কাজ করবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, ত্রিপুরাতে কিছুদিন আগে স্যার বিশাল এক বন্যা হয়েছিল স্যার, যেটা আমার জীবনে দেখা প্রথম বিশাল বন্যা স্যার। আগরতলা শহর নয়, সমগ্র ত্রিপুরায় জল প্লাবিত হয়েছিল স্যার। সে কীভাবে মোকাবেলা করেছিলেন স্যার আপনার পুরনো? এটা আমি প্রথমেই বলবো যে আমাদের এই রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার নেতৃত্বে যে টিম, সরকারি টিম, এটা এত সুন্দর কাজ করেছে আমার দেখার মতো। আপনি যেটা বলেছেন এটা ভয়াবহ বন্যা, শুধু আগরতলা শহর নয়, সারা রাজ্য বিশেষ ক্ষতি হয়েছে। প্রায় 15 থেকে 18 হাজার কোটি টাকা সম্পদ, জীবন, তারপর জীবন নষ্ট হয়েছে, 35 জন লোক মারা গেছেন, প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে, কৃষি জমি নষ্ট হয়েছে, আজও এগুলি ঠিক করা যাচ্ছে না। তো বিশাল ক্ষতি হয়েছে, কিন্তু মোকাবেলাটা এত সুন্দর হয়েছে। শুধু সরকার নয়, বিভিন্ন সামাজিক সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান, ক্লাব এবং বিভিন্নভাবে মানুষ কিন্তু মানুষকে যারা বিপর্যস্ত হয়েছিল বা বিপন্ন হয়েছিল তাদেরকে উদ্ধার করা, তাদেরকে ত্রাণের ব্যবস্থা করা, তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করা সরকার কিন্তু অতি দ্রুততার সহিত করেছে। এবং কেন্দ্রীয় সরকার কিন্তু সহযোগিতা করেছেন। কেন্দ্রীয় সরকার সঙ্গে সঙ্গে আমাদের অমিত শাহজি টাকা অর্থ ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত সারা রাত্রি উনি জেগে টোটালটা মনিটরিং করেছেন। এবং আমাদের প্রশাসন, আমি বলবো জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন, মানে আরক্ষা দপ্তর, ট্রাফিক দপ্তর এবং বিভিন্ন যে দপ্তরগুলি আছে, সারা প্রত্যেক অফিসার, প্রত্যেক কর্মচারী বন্ধুরা কাজ করেছেন। এবং জনগণ যখনই যে বিপদে বা বিপন্ন অবস্থা ছিল তাদের উদ্ধার করার জন্য পার্শ্ববর্তী যে এলাকা যারা লোকজনরা আছেন প্রত্যেকে কিন্তু সহযোগিতা করেছেন। এটা এই প্রথম দেখলাম রাজ্যে মানে আমাদের সরকারের তৎপরতায় অতি দ্রুততার সঙ্গে এত বড় একটা বিপর্যয় রাজ্যে, এটা কিন্তু মোকাবেলা করা গেছে এবং সঠিকভাবে উদ্ধার করা গেছে, ত্রাণ দেওয়া গেছে এবং পুনর্বাসনের কাজ চলছে কিন্তু খুব সুন্দরভাবে। এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অধিকাংশ লোকই টাকা পেয়ে গেছেন, যথেষ্ট পরিমাণ টাকা পেয়েছেন। আমাদের আগরতলা শহরে আমি দেখেছি, আমি করেছি, আমি চিকিৎসা ক্ষেত্রে আমি তখন ঠিক প্রথম দিন বা 2 দিন কলকাতায় ছিলাম, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম ভোর রাত্রে আমাকে ফোন করেছেন যে পরে চিকিৎসা করবে, চলে আসো আগে। আমি ওনার কথা মতো ভোরের ফ্লাইটে আসলাম। উনিও সারা রাজ্যে যখনই যে জায়গা প্রয়োজন যাওয়া উচিত গেছেন, ত্রাণের ব্যবস্থা করেছেন, উদ্ধারের ব্যবস্থা করেছেন। এখন পুনর্বাসন কাজ অনেকটা হয়ে গেছে এবং আমাদের সরকারের অনেক কোটি টাকা স্যাংশনও করেছে। তো আমি বলবো যে এত বড় বন্যা কিন্তু আমরা তখনকার সময় বুঝেছি, কিন্তু পরবর্তী সময় এটা আজ পাইনি। কিন্তু পরবর্তী সময় যখন দুর্গাপুজো হলো গত বছর, মানুষ কিন্তু আনন্দে সবাই কিন্তু অংশগ্রহণ করেছেন। আমাদের ধারণা ছিল এত বড় ভয়াবহ বন্যা, এত ক্ষতি হয়েছে, মানুষ এতটা ক্ষতিগ্রস্ত, কীভাবে এই শারদীয় উৎসবে অংশগ্রহণ করবে। কিন্তু দেখা গেল সরকারি ব্যবস্থাপনায় এত সুন্দর পুনর্বাসন হয়েছে, ত্রাণ হয়েছে, বিভিন্ন সমাজ সংগঠন, কর্মচারী সংগঠন, রাজনৈতিক দলগুলি কিন্তু অর্থ দিয়ে, সামগ্রী দিয়ে, খাদ্য দিয়ে সাহায্য করেছে। এটা একটা রেকর্ড। এখানে মানবতা, এই রাজ্যের মানুষ কতটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলে এবং তার যে মানবিক এটা কিন্তু প্রকাশ হয়েছে এবার।
একদম। মানুষের বিপদে কতটা আন্তরিক, কতটা সহযোগী। সরকার যেমন আছে, আমাদের সরকারের সুনাম আছে, আমরা মানুষের সরকার, জনগণের সরকার, আপদে বিপদে সবসময় থাকি। পাশাপাশি কিন্তু এই রাজ্যের জনগণ একবার প্রমাণ করে দিয়েছে না, মানুষের সঙ্গে, মানুষের বিপদে মানব ধর্ম তারা পালন করেছেন। এবার আমি বলবো রাজ্যের মানুষ একদম স্যার, যুদ্ধকালীন তৎপরতা একদম একদম, একদম, সুন্দরভাবে একদম। এটা মোকাবিলা করেছেন স্যার। স্যার এই যে স্যার কলেজ থেকে শুরু করে আপনি স্যার মেয়র হলেন, কর্পোরেটর হলেন প্রথম, তারপরে মেয়র স্যার হলেন স্যার, তারপর বিধায়ক হলেন স্যার, এই যে একটা আমি জার্নি স্যার, 1995-এ কিন্তু আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের মেম্বার ছিলাম। তাই স্যার? হ্যাঁ, পরবর্তী সময়ে এক্সিকিউটিভ মেম্বার হয়েছি, পরে চেয়ারপারসন হয়েছিলাম 2000 সনে, 1999 সনে। So, আমরা এটা জানতাম না। এরপরে আমি আবার এবার 2018-তে আমাকে তখন আমরা আরেক দলে ছিলাম। 2018-তে ভারতীয় জনতা পার্টি দল আমাকে প্রার্থী করেছে 16 নম্বর ওয়ার্ডে আগরতলা পৌর নিগম নির্বাচনে। তারপর আমি মেয়র অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনার যে একটা জার্নি স্যার, কলেজ লাইফ থেকে এখন পর্যন্ত যে একটা জার্নি চলছে সমাজসেবামূলক, মানে জনসাধারণ কাজে ত্রিপুরার প্রতিনিধি কাজ করতেন স্যার। স্যার আপনার কেউ না কেউ প্রেরণা উৎসাহ কে ছিলেন স্যার আপনার, আমরা একটু জানতে চাই স্যার। এমনিতেই ধরেন অনেকটা বিষয় প্রেরণা উৎস বলতো যারা ঋষি মহামানব, যাদের বই পড়ি তাদের বই পড়লে তো আপনি প্রেরণা, বিবেকানন্দ বই পড়লে আপনি যে কোনো যুবক উৎসাহিত হবে সমাজসেবা কাজে, দেশের কাজে, রাষ্ট্র গঠনে, নাকি? এরকম গান্ধীজি থেকে পড়লে আপনি নিজেকে অনেকটা অহিংসা নীতিতে এগিয়ে নিয়ে গিয়ে মানব সেবায় কাজ করতে হবে, রাষ্ট্র গঠনে কাজ করতে হবে, এরকম বিষয় আছে। আর কিছুটা অনেক সময় দেখবেন আমরা বলি না যে নিজের থেকে তৈরি হয়। অনেক স্টুডেন্ট দেখবেন গরিবের অংশে তার টিউশন ভালো হয় না, তার ভালো স্কুল কলেজে পড়ে না, কিন্তু সে মেধা থাকে, একদম স্যার, হয়ে যায় না? আর সেবাটা কিন্তু আপনি ইচ্ছা করলে মাইনে দিয়ে কারোকে সেবা করতে পারবেন না, এটা মনে থেকে যদি না আসে। তো ছোটোবেলা থেকে সেবাটা তৈরি হয়ে যায় আস্তে আস্তে, দেখা গেলো আমার সিনিয়র একজন এই কাজটা করছেন, হেল্প করছেন, সারা রাত্রি একজন রোগীর পাশে, অচেনা রোগীর সঙ্গে উনি সঙ্গ দিচ্ছেন, রক্তের ব্যবস্থা করে দিচ্ছেন, তখন দেখে আমাদের মনে হয় যে এই কাজটা আমাদের করা উচিত। সেভাবে কিন্তু আমি যে কাজটা করছি আরেকজন কর্পোরেটর মনে করবেন না, মেয়র সাহেব যদি এই কাজটা করছেন আমি কেন করবো না আমার ওয়ার্ডে, ঠিক আছে? এভাবে হয়। আমাদের মুখ্যমন্ত্রী সারা দিন রাত কাজ করেন, দেখে আমাদের মনে হয় না আমরা কেন পারবো না, উনি সারা রাজ্য চালাতে পারলে আমি আগরতলার ছোটো জায়গায় কেন পারবো না, আমরা উৎসাহিত হই। এভাবে আস্তে আস্তে একের উপর আর যেহেতু মা বাবার আশীর্বাদ থাকতে হয়, একদম মা বাবার আশীর্বাদ আছে, ভগবানের আশীর্বাদ আছে, কাজ করার সুযোগ দিয়েছেন, আমি সুস্থ আছি বলেই তো কাজ করতে পারছি। একদম এটা সবটা তো উপরওয়ালার উপর নির্ভর করে না, যতক্ষণ যাকে রাখবেন পৃথিবীতে, যতটা টাইম দেওয়া আছে এই টাইমের মধ্যে কাজ করতে হয়। সময় বেশি থাকে না, কাজটা থাকবে। এই মেয়রের সময় কাজ হয়েছে, অমুক কর্পোরেটে কাজ করেছেন, অমুক মুখ্যমন্ত্রীর সময় এই কাজটা হয়েছে, আমরা বলি না? অমুক প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীজির কথা আমরা সবাই বলি, নরেন্দ্র মোদী চলে গেলেও সারা জীবন মানুষ ভারতবর্ষবাসী মনে রাখবে যে ওনার সময় এই পরিবর্তন দেশে হয়েছে, দেশ এইভাবে সুরক্ষিত হয়েছে, দেশের এই মানুষের চাহিদা ছিল বা মানুষ এভাবে ছিল, ওরা একটা পরিবর্তন করেছেন, সারা পৃথিবীর কাছে ভারতবর্ষকে তুলে ধরেছেন, এটা সারা জীবন বলে। আচ্ছা, বিবেকানন্দ কতদিন আগে চলে গেছেন, কত অল্প বয়সে, কিন্তু ওনাকে নিয়ে তো আমরা চলছি এখনও, সারা ভারতবর্ষ সমস্ত রাষ্ট্র ব্যবস্থা বিবেকানন্দকে অনুসরণ করে চলছে না? তো এরকমই থাকে আর কি, কাজটা নিজের মতো করা হয়। আপনি দেখবেন অফিসে সাধারণ একজন কর্মচারী খুব ভালো সারাদিন কাজ করছে, অল্প বেতন পায়, আবার বেশি বেতন পায় কর্মচারী সেই কাজটা করছেন না, কিন্তু একদম নিয়ম অনুযায়ী উনি আসছেন কাজটা করছেন। আর একজন সাধারণ কর্মচারী বলে না, এটা আমার অফিস সুন্দর রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, এই সার্ভিসটা দিতে হবে, মানুষটাকে এই হেল্পটা করতে হবে, সে ছোটো কিন্তু তার চিন্তাধারা অনেক বড়। এটা হয় পরিবেশ পরিস্থিতির উপর মহল হয়। এখন আমাদের রাজ্যে একটা পরিবর্তন এসছে 2018 পরে, এখানে মানসিকতা পরিবর্তন হয়েছে, মহল তৈরি হয়েছে, পরস্পরের সঙ্গে বোঝাবার আগে মানুষের কাজ করা, উন্নয়নে কাজ করা, মানুষকে কাছে টানা, এবং সবকা সাথ সবকা বিকাশের চিন্তা, আমাদের সরকার আমাদের দলের যে চিন্তা, এটা আস্তে আস্তে মানুষের মধ্যে প্রতিফলিত হওয়াতে কী হয়, হিংসা কমে গেছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে স্থায়ীভাবে এই রাজ্যে। স্থায়ী শান্তি হওয়াতেই তো উন্নয়ন হচ্ছে। আপনি যদি আমি শান্তিতে কাজ না করতে পারি তো আমি উন্নয়ন কোথায় করবো, থাকতে না পারলে? আগে তো রাজ্যের পরিস্থিতিটা কী ছিল আপনি জানেন, 2018 আগে, তারও আগে। তো এখন আমাদের রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়েছে, সবার মধ্যে একটা শান্তি ভাব আছে বলে কিন্তু একটা কাজের স্পৃহা মানুষের বেড়েছে, সমাজসেবা বলুন আর উন্নয়নের কাজ বলুন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার একদিকে মেয়র, একদিকে বিধায়ক, স্যার এই যে দুইটা পদে আপনি রয়েছেন স্যার আসুন, এই দুটা কীভাবে চালাচ্ছেন, এত এনার্জি কোথা থেকে আসে স্যার আপনার? আমরা পত্রপত্রিকায় দেখি অনেক সময় যে আপনার নামে উঠে, এত এনার্জি কোথা থেকে আসে স্যার? এনার্জি তো ভগবান দেয় আর মানুষ দেয়। যখন আপনি কথাটা বলছেন তো আমি তো কিছুটা এনার্জি পেলাম স্যার।
আপনার কথার মধ্যে তো বোঝা যায় যে আমি কিছু কাজ করছি নাকি, স্যার একদম তো এটা তোমার এনার্জি। যখন হ্যাঁ, মানুষ বলে যে আপনি যারা কাজ করছেন আপনি ডাকলে আপনাকে পাওয়া যায়, তো আমার মনে হয় না আরেকজন ডাকলে আমি আরও তার আগে যাব। এনার্জিটা তৈরি হয় মানুষের আশীর্বাদের উপর, মানুষের শুভেচ্ছার উপর, মানুষের সহযোগিতার উপর। একদম তো আর বিধায়ক আমি আলাদা দেখি না, আমাকে তো সবাই মেয়রই বলে, আমি যেন অনেক সময় নিজে বিধায়ক হয়েছি আমার খেয়াল থাকে না। একদম যখনই কেউ বলে মেয়র হ্যাঁ সাহেব স্যার, আমরা আসেন, মেয়র পত্রিকা সাহেব অনেক সময় দেখি স্যার, আপনি যখন কোনো অনুষ্ঠানের প্রধান সম্মানিত অতিথি উদ্বোধক হিসেবে যান, মেয়র সাহেব মানে বিধায়কটা আপনাকে বলে না বলে না। আর বিধায়ক তো আমার প্রয়োজন নাই, এই কারণে আমি বলবো স্যার। যখন মেয়র মানে আগরতলা শহরে 8টা বিধানসভা একদম অন্তর্ভুক্ত। স্যার। আমি যখন মেয়র হয়েছি তখন কিন্তু রামনগরের কাজ তো আমি করতামই। স্যার। 7টা ওয়ার্ড আছে, এখানে 7টা সাতজন কর্পোরেটর আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে, সমস্ত কাজ আমরা করি। তো অটোমেটিকলি আমি সমস্ত বিধানসভাগুলি তো শহরে এমনি কাজ করছি। স্যার। আলাদা বিধায়ক অবশ্যই নিশ্চয়ই দায়িত্ব থাকে, একটা বিধানসভা তো নিশ্চয়ই বিধায়ক আলাদা আলাদা হয়, এই কারণেই আলাদা দায়িত্ব নেওয়া, ওই বিধানসভার লোকের সমস্যার সমাধান করা, কথা বলা, তাদের হয়ে বিধানসভায় তোলা, এটা নিশ্চয়ই আমি তুলব। আগরতলা মেয়র যেমন আছে, রামনগরও তো আমার মেয়রের মধ্যেই পড়ে, আমার কাজের মধ্যেই পড়ে, বরং আমার বাড়তি সুযোগ হয় রামনগরবাসীর আমি বলবো বাড়তি সুযোগ। পৌর নিগমের সুযোগ সুবিধাগুলো আমি দিতে যেমন পাচ্ছি, পাশাপাশি বিধায়ক হিসেবে যে কাজগুলি করার কথা, যে ফান্ড পাবো আমি, যে কাজগুলি করার সুযোগ পাবো, এগুলি করবো রামনগরবাসীর কাছে, এটা বরং আমি বলবো বেশি আমারও কাজ করার বেশি সুযোগ হয়ে গেছে। একদম অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আমরা একটা নতুন বছরে এসেছি স্যার, 2025 নতুন বছর, নববর্ষ স্যার। সেই 2025-এ আজকে আমরা পা দিয়েছি স্যার। সেই শুরু থেকে স্যার, আপনি যখন মানে সমাজসেবা শুরু করেছিলেন স্যার, সেই শুরু থেকে বিধায়ক হয়েছেন, মেয়র হয়েছেন স্যার, সার্বিকভাবে ত্রিপুরার উন্নতি, আমাদের আগরতলা শহরে এখন 4টে মেডিকেল কলেজ রয়েছে স্যার, তারপর স্বাস্থ্য, রাস্তাঘাট, সার্বিকভাবে কী ধরনের উন্নয়ন হয়েছে স্যার? আমি বলবো উন্নয়নে, মানে বলে না অনেক সময় উন্নয়নে বন্যা বইছে, স্যার। আসলে বন্যাই বইছে। স্যার। এখানে ওই বন্যা নেই, এই বন্যা বইছে স্যার। উন্নয়নে। আপনি দেখবেন আগরতলাকে 2018-এর আগে আগরতলা রাজ্যকে দেখবেন, আগে যখন আমরা যখন স্কুলে, আমি উমাকান্ত স্কুলে পড়াশোনা করেছি, তারপরে এমবিবি কলেজে পড়েছি, তখন যারা স্টুডেন্টরা ছিল, যারা মেধাবী ছিল কিন্তু সচ্ছলতা ছিল না আর্থিকভাবে এসব পরিবারের, তাদের উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া প্রয়োজনীয়তা ছিল তৎকালীন সময়, কিন্তু অনেকে যেতে পারতেন না। প্রতিভা বা মেধা এখানেই নষ্ট হয়ে যেত, বিকাশ ঘটতো না। আর এখন কিন্তু উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হয় না। আপনি যেটা বললেন, অনেক টেকনিক্যাল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, সমস্ত প্রচুর হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় হয়ে গেছে। এখন কিন্তু উচ্চশিক্ষার জন্য বা অর্থের অভাবে কোনো স্টুডেন্টের বা কোনো মেধা বা প্রতিভা এখানে নষ্ট হওয়ার সুযোগ নেই, বরং বিকাশ করার একটা জায়গা হয়ে গেছে, এত উন্নয়ন হয়েছে। আপনি দেখেন, আপনি তারপর চিকিৎসা ক্ষেত্রে বলুন স্যার, কিডনি উপস্থাপন হয়েছে। হ্যাঁ, আগে সাধারণ কিছুটা আমরা যদি দেখি যে এখানে কিছুটা জ্বর বেশি হলে বা কোনো হলে আমরা কলকাতা, দিল্লি, চেন্নাই যেতে হতো। এখন কিন্তু বড় বড় অপারেশন আমাদের আগরতলা হয়। কারা করেন? ওই ডাক্তাররা তো নতুন এসে করছেন না। তখন আগে যারা সরকারি পরিচালনা ছিল তাদের চিন্তা ভাবনা বা পরিকাঠামো সেভাবে তৈরি করেননি তারা। এখন আমাদের একটা সুবিধা হয়েছে, আমাদের ডক্টর মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রী, যিনি ডক্টরও, তো ওনার একটা সুবিধা হয়েছে, আমাদের হেলথ সম্বন্ধে উনি অনেকটা জানেন। সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবাটা অন্তিম ব্যক্তিগত কিন্তু সুন্দরভাবে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এখন কিন্তু আপনি বললেন কিডনি, লিভার সমস্ত প্রতিস্থাপনের ব্যবস্থা হচ্ছে। তারপর সমস্ত বড় বড় অপারেশন আমাদের ডাক্তারবাবু করছেন, ডাক্তারবাবুরা আগেও ছিলেন রাজ্যে, কিন্তু পরিকাঠামো ছিল না বা মহল ছিল না বা তাদেরকে করানো হতো না। এখন কিন্তু সেই জায়গাতে তারাই করছেন, আমাদের এই হসপিটালে হচ্ছে, জীবিতই হচ্ছে। তো পরিকাঠামো উন্নত হয়েছে, সরকারের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। কৃষিক্ষেত্রে বলুন, পর্যটনে বলুন, লক্ষ লক্ষ লোক সারা বিদেশ থেকে এখন আসে পর্যটন শুধু দেখার জন্য তারা আসেন, কিন্তু আমাদের তো এখানে কর্মসংস্থান ব্যবস্থা, আমাদের আর্থিক অবস্থাটা অনেকটা উন্নত হয়ে গেছে, কৃষির অনেক উন্নত হয়ে গেছে, সর্বদিকে আপনি দেখুন, শিক্ষা গুণগত মান পরিবর্তন হয়েছে। আগের শিক্ষা ব্যবস্থা আর এখন শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন, আমূল পরিবর্তন। সার্বিক দিকে আমি বলবো যে 2018 পর থেকে রাজ্যের সত্যি উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং উন্নয়নের একটা বিশাল চরম শিখা যাচ্ছে। এটা একটা সুবিধা হচ্ছে, কেন্দ্রীয় সরকার আমাদেরকে নরেন্দ্র মোদী সাহায্য করছেন, আমাদের রাজ্য সরকার, আমাদের দল, সবার সার্বিক মানে আমি বলবো যে উন্নয়ন এই রাজ্যে মানুষ দেখেনি এত উন্নয়ন। আপনি দেখেন রাস্তা দেখুন, এখন আপনি ধর্মঘট যান, আগের ধর্মঘটে 8 ঘন্টা 7 ঘন্টা লাগতো, এখন আপনি কয়েক ঘন্টা ধর্ম যেতে পারবেন। এখন বিলোনিয়া যান, সাবরুম, রাস্তাগুলি দেখুন, এটা আমরা দেখিনি। যারা আগরতলায় থাকে, যারা প্রয়োজনে ছাড়া যায় না বাইরে, তারা বুঝতে পারবে না যে কতটা পরিবর্তন হয়েছে। একদম সড়ক ব্যবস্থা বলুন, যোগাযোগ ব্যবস্থা টোটালি, এখন কতটা ট্রেন যায়, অনেকগুলি স্যার যায়, কতগুলি প্লেন যায়, অনেক হয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে গেছে আমাদের এখানে। তো আপনি সার্বিক যদি দেখেন
উন্নয়ন যেটা বলে ত্রিপুরাকে দেখলে বোঝা যাবো যে এখন কতটা উন্নয়ন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি যেহেতু স্যার বিধায়ক এবং আগরতলা শহরের দায়িত্ব আপনার হতে, এই জন্য স্যার প্রশ্ন জানতে ইচ্ছে করেছিল। আমি না শুধু স্যার, পর্দায় যারা আমাদের চোখ রেখেছে সবাই স্যার দেখছে স্যার এটা। স্যার কিছুদিন আগে সব মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধা প্রণাম। যার যার মাতৃভাষা সবার কাছে প্রিয়, আমরা জানি মাতৃভাষার মতো মধুরতম ভাষা পৃথিবীতে কিছু নেই। আমরা বাঙালি স্যার, স্যারকে একটা জানতে চাইবো স্যারের অনুভূতি। কিছুদিন আগে আমার কেন্দ্রীয় সরকার তথা আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী আমাদের বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় দিয়েছে, মর্যাদা দিয়েছেন স্যার। একজন বাঙালি হিসেবে কীরকম লাগছে স্যার? বিশাল প্রাপ্তি বলবো তো, আমাদের স্বপ্ন পূরণ হলো এবং আমাদের বাঙালিদের আমি বলবো যে এটা প্রধানমন্ত্রী একটা বিশেষ উপহার উনি দিয়েছেন, যেটা বহুদিন বাঙালিরা আশা করছিলেন এবং আমি তাদের চরম প্রাপ্তি বলবো বা তৃপ্তিও বলবো, এটা একদম অনুভূতিটা এরকম হবে। ধন্যবাদ স্যার। স্যার ত্রিপুরা শিল্প সাহিত্য সংস্কৃতি সেকাল একাল যদি আমরা দেখি স্যার, রাজন্য আমল থেকে শুরু হয়েছে, এখনও স্যার এগিয়ে চলেছে স্যার। আপনার চোখে একটু দেখতে চাই স্যার আমরা। দেখুন এই বিষয়টা একটা এটা কঠিন প্রশ্ন করেছেন, এই জগতের লোক না আমি, তবে আমার যেটা অনুধাবন বা উপলব্ধি, এটার বিকাশের ক্ষেত্রে শিল্প আমাদের রাজ্যটা হচ্ছে সংস্কৃতির জায়গা স্যার। আমাদের রাজন্য পরিবারে তারা সংস্কৃতি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন, তারা সংস্কৃতিকে অনেক তুলে ধরেছেন সারা পৃথিবীর কাছে, ভারতবর্ষের কাছে না, রাজন্য জগৎ। এরপর আমাদের বিশ্বকবি, যাকে আমরা বিশ্বকবি বলি, আমাদের প্রথম রাজারাই কিন্তু এখান থেকে এই রাজন্য পরিবারেই কিন্তু ওনাকে প্রথম স্বীকৃতি, কবি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কাজে তাদের চিন্তা ভাবনা, তাদের গুণ কতটা বড় ছিল এটা কিন্তু মানুষকে তো বোঝা যায়। কিন্তু পরবর্তী সময় এইসবগুলি কী হয় জানো তো, এইসব চর্চাগুলি অনেক সময় রাজনৈতিকভাবে কিছুটা পরিবর্তিত হয়। আজকে আপনি মহলটা দেখুন, এই শিল্প সংস্কৃতির কথাটা বললেন, সেগুলি বিকাশ বা প্রসার বা পরিচর্যার ক্ষেত্রে আমাদের যে মানসিকতা, এখন যে মহল, কয়েক বছর আগে আমাদের সরকার আসার কিন্তু ছিল না। এটা একটা দলীয়ভাবে একটা কিছু ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তির কাছে ছিল মনে হতো, তাদের প্রচার প্রসার করা বা তাদের অংশগ্রহণ করা। আর এখন আপনি বইমেলা বলুন, পরিবর্তন কতটা দেখবেন একদম একদম ব্যবস্থাপনা, উপস্থাপনা, সমস্তর মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে। এবং আমি বলবো যে এরা ওই যেটা ওপেন মঞ্চ বলে না, মুক্ত মঞ্চ মতো হয়ে গেছে। যার যেটা পারফর্ম করা, যে এটা শিল্পীর কোনো জাত হয় না, একদম তার শিল্প সত্তাটাই মেইন। কিন্তু এটা আগে সুযোগ এই রাজ্যের শিল্পীরা পেতেন না, মঞ্চ পেতেন না, দল করতে হতো, কোথাও কারোর সঙ্গে একটা যোগাযোগ রাখতে হতো। এখন কিন্তু এই সুযোগটা নেই। এখন যার যার মতো করে ধর্মকর্ম করা, সংস্কৃতি বিকাশ করা, কাজ করা, উন্নয়ন করা, অংশগ্রহণ করা, সবটাই করতে পারছেন। এটা কিন্তু চেঞ্জ বলবো। একদম অনেক ধন্যবাদ স্যার। খেলাধুলার ক্ষেত্রে আমাদের ত্রিপুরা অনেক এগিয়ে স্যার। আমাদের রাজ্যে রয়েছে দীপা কর্মকার, সোমদেব বর্মন এবং আশিয়া দাসের মতো খেলোয়াড় স্যার। খেলাধুলা নিয়ে স্যার একটুখানি জানতে চাই। এটাও বলবো পরিবর্তন শুধু আমাদের রাজ্যে নয়, দেশে। স্যার আমাদের প্রধানমন্ত্রী খেলো ইন্ডিয়া যেটা বলেছেন, আমাদের খেলো ত্রিপুরা যেটা হয়েছে পরবর্তী সময়, আপনি দেখবেন, আমি 2018 থেকে বলি কেন, কারণ আমরা এই দলের সঙ্গে, এই দলের প্রতিনিধি বা সরকারে আছি হয়েই তো এখানে আছি। আমরা তো বলতে হবে এই সরকার কী কী কাজ করছে, মানুষকে তুলে ধরতে হবে। আপনার খেলার বিষয়ে যেহেতু বললেন, আপনি আগে ত্রিপুরাকে আপনিও জানেন, যারা শুনছেন তারাও জানেন, ত্রিপুরাকে বুঝেনও, ত্রিপুরাকে দেখেছেনও। তো আগে খেলার যারা, আমি ওই কথাটাই বলবো যে আমাদের অনেক প্রতিভা সুযোগের অভাবে, মাঠের অভাবে বা প্রশিক্ষণের অভাবে তারা কিন্তু জাতীয় স্তর পর্যন্ত পৌঁছতে পারেনি। কারণ আমাদের খেলার 2018 পর কিন্তু আমাদের সরকার আসার পর স্বাস্থ্য শিক্ষার সঙ্গে খেলার এটা গুরুত্ব দিয়েছে, আমাদের ভারত সরকারও এটা করেছে। দেখবেন এখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে স্টেডিয়াম হচ্ছে, টার্ফ উইকেট হচ্ছে, সিনথেটিক উইকেট হচ্ছে, মাঠ হচ্ছে, তারপর স্টেডিয়াম হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সাব ডিভিশনে যে পরিত্যক্ত মাঠগুলি ছিল সেগুলি খেলা উপযোগী করে তৈরি করা হচ্ছে, যাতে ওইখান থেকে প্লেয়াররা খেলার সুযোগ পায় এবং প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা করেছে, আধুনিক ব্যবস্থাপনা করেছে, যাতে প্রশিক্ষণ নিয়ে তারা ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেলে, জাতীয় স্তরে যেতে পারে। সেক্ষেত্রে একটা আমূল পরিবর্তন। দীপা কর্মকার অনেকটা সুযোগ পেয়েছে এখানে, বাইরে প্র্যাকটিস করতে। আমাদের সরকার আসার পর এখানে এনআরসিতে ওনার ব্যবস্থা করে দিয়েছে। আজকে উনি আমাদের রাজ্যের গর্ব না, দেশের গর্ব, দীপা কর্মকার, আশিয়া দাসরা। তো এরকম প্রচুর প্রতিভাগী ছিল, কিন্তু তারা সুযোগ পেত না। এখন সরকার যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত আছে তাদেরকে আর্থিকভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতা করছে সরকার, এবং তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে অনেকটাই ব্যবস্থাপনা করা সরকার থেকে করা হচ্ছে।
পাশাপাশি প্রশিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যোগদান করার জন্য তারা সহযোগিতা করছে সার্বিকভাবে। এবং অনেক সময় দেখা যায় আপনি দল গঠন করার ক্ষেত্রে, দলবাজি করার ক্ষেত্রে অনেক প্রতিভা নষ্ট হয়ে যেত। যাদের 11টার মধ্যে ঢোকার কথা সে ঢুকতে পারতো না, 12 লোক 11 লোক ঢুকতো আর এক বেরিয়ে যেত। এখন কিন্তু সেই জায়গাটা নেই। এখন সমস্ত সংস্থাগুলি কিন্তু উন্মুক্ত খুব সুন্দরভাবে পরিচালনা করছে, যেহেতু আমাদের সরকারের মুখ্যমন্ত্রী এবং প্রধানরা সবাই আমরা স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন দিচ্ছি। এটার প্রভাব সমস্ত সংগঠনের উপর পড়ে কিন্তু, এবং সেই কারণে যাদের প্রতিভা আছে তারা কিন্তু উপরে ওঠার সুযোগ পাচ্ছে। সেই কারণে আমাদের রাজ্যের খেলার মান অনেকটা উন্নয়ন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, বর্তমান যারা যুব সমাজ, স্যার যুব সমাজে কী দায়িত্ব স্যার সমাজ সেবা, তারা কীরকম দায়িত্ব পালন করবে স্যার? কী আমি তো বলবো যুব সমাজের তো সমাজ গঠন বা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যুব সমাজ নেয়। আমার স্বাধীনতার সময় দেখেছিলাম যুবকরাই সবচেয়ে উদ্দোলিত শক্তি ছিল এবং স্বাধীনতার মেরুদণ্ড ছিল যুবকরা। আজকে যুবকরা অনেক জায়গাতে আমরা দেখেছি। আজকে 2014 আগে যদি ভারতবর্ষ দেখেন, একটা সময় যুবক সম্প্রদায় যারা দেশের স্বাধীনতা আত্মনিয়োগ করেছিলেন, নিজেকে আত্মবলিদান করেছিলেন, সেই যুবকরাই কিন্তু কিছুটা বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, নিজেরা সমাজের ওই জায়গা থেকে নিজেদের জায়গা থেকে সরে গিয়েছিলেন। কিন্তু পরবর্তী 2014 আমাদের নরেন্দ্র সরকার আসার পর যুবশক্তিকে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে কাজে লাগানো হচ্ছে। যারা কিছুটা বলবো যে লক্ষ্যচ্যুত বা পথভ্রষ্ট হয়েছিলেন, তাদেরকে কিন্তু আমরা এখন সারা দেশে যুবকরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং যুবকরাই নেবে রাষ্ট্র গঠনে। কিন্তু সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে যুবকরাই মেইন, এবং যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা সমস্ত জায়গায়। আপনি যদি দেখেন, সমস্ত জায়গায় আপনি যদি সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব দেখেন, পরিবারের ক্ষেত্রে দেখেন, অভিভাবক থাকে কিন্তু যুবকরা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক দলেও বলুন, সরকারি অবস্থা দেখুন, আপনি সমস্ত এখন আমাদের ভারতবর্ষ তো সারা পৃথিবীতে সবচেয়ে 65% যুবক। একদম যুবশক্তি পৃথিবীতে যদি থাকে, এটা ভারতবর্ষে সবচেয়ে সারা পৃথিবীতে একদম। এবং আমাদের যুবশক্তিটা সবচেয়ে বড় শক্তি আমাদের দেশের সমস্ত ক্ষেত্রে। স্যার অনেক অনেক ধন্যবাদ, এবং পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনারা যারা অনুষ্ঠান দেখলেন এবং পরবর্তী অনুষ্ঠান আমরা দেখবেন, সবাইকে স্বাগত, অভিনন্দন, অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা কথা বললাম রাজ্যের একজন সুপরিচিত মানুষ, সমাজসেবী, জনপ্রতিনিধি, এবং সবচেয়ে বড় কথা, উনি আমার আগরতলা শহরের মহানাগরিক তথা মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার স্যারের সাথে ভীষণ ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। স্যার আপনাকে আবারও অনেক অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন। ভালো লাগলো কথা বলতে। স্যার আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি আজকে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আপনার আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই পজিটিভ বার্তার সঙ্গে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার।